বিজেপি জীবতং বন্দে মাতরম ভারত মাতা কি জয়। দেখতেই পাচ্ছেন বিজেপিতে জয়নিং চলছে, কিন্তু তার মধ্যে এত অস্বাভাবিক ব্যাপার কি আছে? জয়নিং তো বঙ্গ বিজেপিতে অনেকেই করছে, বিভিন্ন পেশার মানুষ করছে, কিন্তু এই যে আমার পাশে যে ছবিটা চলছে, ভিডিওটা চলছে, এর মধ্যে অস্বাভাবিক কথা কি আছে? এখানে যিনি জয়েন করছেন তিনি অন্য পেশার মানুষ হলেও যে পেশার মানুষ সাধারণত রাজনীতিতে আসেন বলে বাংলার মানুষের খুব একটা অভিজ্ঞতা নেই। এতক্ষণ নিশ্চয়ই ছবি দেখে বুঝেই গেছেন কার কথা বলছি। হ্যাঁ, প্রাক্তন এনএসজি কর্তা, ন্যাশনাল সিকিউরিটি গার্ড কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কথাই আমরা বলছি। তিনি বঙ্গ বিজেপিতে জয়েন করলেন। তার জীবন যেটা কল্যাণীতে, নদিয়ার কল্যাণীতে বাড়ি, সেই কল্যাণী থেকে এনএসজি দীর্ঘ 30 বছরের জার্নি, এবং এনএসজিতে প্রথম বাঙালি জিডি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য কি, আমরা পলিটিশিয়ান ছাড়া কাউকে চিনি না। না চিনি কোনো বিজ্ঞানীকে, হ্যাঁ খেলোয়াড়দের চিনি, না চিনি কোনো বিজ্ঞানীকে, না চিনি কোনো দেশের হয়ে যারা লড়ছেন তাদেরকে। ইদানিং তবু সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু মানুষকে আমরা চিনতে পারছি। দীপাঞ্জন চক্রবর্তী বিজেপিতে জয়েন করলেন। কেন বিজেপিতে জয়েন করলেন? কি এমন তার পড়লো যে একজন প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অফিসারকে বিজেপিতে জয়েন করতে হলো? আমরা তার ইন্টারভিউ নিয়েছিলাম। আমারই ইন্টারভিউ করতে যাবার কথা ছিল, কিন্তু অফিসেও অনেক কাজ পড়ে গেছে, অনেকগুলো ইলেকশন নিয়ে অনেকগুলো স্টোরি করতে হচ্ছিল, ফলে আমাদের রিপোর্টার সানিয়াকে পাঠিয়েছিলাম। কিন্তু রিপোর্টার যেই হোক, আমাদের প্রশ্ন, দা নিউজ বাংলার প্রশ্ন মানে বুঝতেই পারছেন একেবারে সোজা সাপটা প্রশ্ন। মানুষ যে প্রশ্নগুলোর উত্তর জানতে চায়, কোন রকম মেকআপ নিয়ে যার ইন্টারভিউ নিচ্ছি তার সামনে গিয়ে ওই আধো আধো স্বরে হাসি হাসি মুখে তার পছন্দের প্রশ্নগুলো করব, এমনটা যে আমাদের এখানে হবে না আপনারা জানেন। সরাসরি দেখুন, আমাদের রিপোর্টার সানিয়া গিয়েছিল এই দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, প্রাক্তন এনএসজি কর্তা, যার ইন্টারভিউ করাটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। সোজা সাপটা ইন্টারভিউ দেখুন আপনারা। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, এবং নির্বাচনের আগে বিজেপিতে বড় যোগদান করলেন প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তী, এবং তারপর থেকে বিভিন্ন মহলে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। মনে করা হচ্ছে দীর্ঘদিনের একটা ক্যারিয়ারের পর হঠাৎ করে কেন রাজনীতি বেছে নিলেন, এবং অন্যদিকে এই আশঙ্কা করা হচ্ছে এই যে সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে নাকি টিকিট পেতে চলেছেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনি। প্রথমেই দাদা, দা নিউজ বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা করবো, যেই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু, যে এতদিনের ক্যারিয়ারের পর হঠাৎ করে রাজনীতি কেন বেছে নিলেন, প্রাক্তন এনএসজি হয়ে রাজনীতি? নেই, মানে আমি তো বুঝলাম না, আমাকে যদি এই প্রশ্নটাই করতে যে এতদিনের ক্যারিয়ারের পরে আপনি দাউদ ইব্রাহিমের ডি গ্যাং কেন জয়েন করলেন, বা ওই ডি গ্যাং এর মতোই অবভিয়াসলি সিমিলার তৃণমূল কংগ্রেস কেন জয়েন করলেন, তখন আমি ব্যাখ্যা দিত। আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম, যেটা ভারতবর্ষের ছাড়ো পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, যারা ভারত সরকারকে পরিচালনা করছেন, এবং কোন ভাবে পরিচালনা কিরম ভাবে করছেন সেটা সারা বিশ্ব দেখছে। আরো তার থেকে বড় কথা, এই রাজনৈতিক দলটি আদ্যপান্ত একটি ডিসিপ্লিন প্ল্যাটফর্ম। এটা ওই তৃণমূলকে তো আমি রাজনৈতিক দল বলি না, তারা হচ্ছে ওই দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য কিছু দুর্বৃত্তের একটা সমষ্টি, সার্কাস ওনড বাই সাম মিস ব্যানার্জি। নাও যদি রাজনীতিতে আসতেই হয় তো ভারতীয় জনতা পার্টি ছাড়া অপশন নেই, কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ঘোষিতভাবে বলে নেশন ফার্স্ট, রাষ্ট্র সবার উপরে, এর উপরে কিছু নেই। রাজনীতি আসবে যাবে সব চলবে, রাষ্ট্রের সঙ্গে কোন রকম জিনিস, রাষ্ট্রের উপরে কিছু নেই। তো এটাতে যদি আমার মতো ফোর্সের লোকরা না যায়, কে যাবে? এবং শুধু আমি কেন, তুমি দেখবে যে ভারতীয় জনতা পার্টিতে প্রাক্তন সেনানীরা সব থেকে বেশি গেছে, বহু মেজর জেনারেল ভুবন চন্দ্র খণ্ডুরি থেকে শুরু করে সব। কেন? কারণ ভারতীয় জনতা পার্টি সর্বার্থে তারা রাষ্ট্রবাদী, এবং আমি রাষ্ট্রবাদী না হলে শুধু কেরিয়ার করার জন্য তো আমি আর্ম ফোর্সেস এনএসজিতে বা রয়ে যেতাম না, দেশ মাতার সেবার জন্য। এবং আমরা বলি সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ, সৈন্যের কমান্ডার মৃত্যু হয় না, মৃত্যুর পরেও আমরা লড়াই করি। তো এখন যখন বেঁচে আছি, যুদ্ধের ময়দানটা বদলে গেছে,
এতদিন বর্ডারের ওপারে যুদ্ধ করতাম, এখন আমার বর্ডারের ভেতরে, আমার রাজ্যের ভেতরে যে দেশ বিরোধী শক্তি, তার সঙ্গে আমি যুদ্ধ করছি, প্রাণপণ যুদ্ধ করবো, and that will be my best mission and I will do my best. এখন মানুষের মনে আপনি জয়েন করার পর থেকে যে প্রশ্নটা আসছে, তাহলে কি 26-এর নির্বাচনে কোনো টিকিট পাওয়ার প্রতিশ্রুতি বা কিছু কি পেয়েছেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি বিশ্বাস করবেন না। আমি যখন এনএসজি তে জয়েন করেছিলাম 92 সালে, তখন পে কমিশন গুলো খুব খারাপ অবস্থা ছিল, সরকারি চাকরিতে কোনো মাইনাই পাওয়া যেত না, এবং এনএসজি তে ডেপুটেশন বেসিস, আমাদের 100% ডেপুটেশন, আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি স্যালারি পেতাম, আর এনএসজি তে যাওয়ার জন্য আমি 10% অফ মাই বেসিক আমি অ্যালাউন্স পেতাম। আমি কত অ্যালাউন্স পেতাম জানেন? তাহলে এই প্রশ্নটা করবেন না। আমি অ্যালাউন্স পেতাম কারণ তখনকার দিনে 92 সালে আমার বেসিক ছিল 3700 টাকা, আমি অ্যালাউন্স পেতাম এনএসজির জন্য 370 টাকা। তার জন্য গুলি খেয়েছি, এনকাউন্টার করেছি, মানুষ মেরেছি, ট্রেনিং এ অকথ্য যন্ত্রণা সহ্য করেছি, আপনি ভাবতে পারবেন না, 1 বছরের বেশি সময়। ওটা 370 টাকার জন্য করিনি। সেটা যখন করিনি, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি এটা টিকিটের প্রত্যাশায়। আমাদের কাছে, আমি জানি সাধারণ মানুষের চোখে না প্রত্যাশা, লাভ, ক্ষতি এর থেকে বড় কিছু নেই। আমি আমার মা আমাকে ভালোবাসবে, মা আমাকে বড় করবে, মার স্নেহ, মার আশীর্বাদ, সেটা কি আমি প্রত্যাশা করব যে মা করবে? সে তো মা করছে আমার জন্য। আমি মার জন্য কি করতে পারছি সেটা ইম্পর্টেন্ট। আমি আমার দেশ মাতার জন্য করছি, পশ্চিমবঙ্গ তো আমার মা। তো পশ্চিমবঙ্গের জন্য আমরা যদি প্রাণ বাজি না রাখি, আমরা কি সাধারণ মানুষকে বলবো আপনি প্রাণ বাজি রাখবেন? আরে ভাই, তোমরা তো এখনো বাঁচোনি, লাইফ বাঁচোনি, আমরা তো লাইফ বেঁচে গেছি, আমি তো 60 বছর হয়ে গেছে, আই হ্যাভ লিভড মাই লাইফ। এতে যদি আমার এখানে করতে গেলে আমার যদি প্রাণ বিপন্ন হয়, আমার কিচ্ছু আসা যায় না। হতেও পারে, হবে হয়তো। আজকাল তো শুনেছি 20,000 টাকা সুপারি কিলার পাওয়া যায় পশ্চিমবঙ্গে, তো মারুক যদি কারো ক্ষমতা থাকে। বুঝছো, টিকিট টিকিট আমার কাছে কোনো ফ্যাক্টরই না। তারপর ওই আগেই বললাম, একটা ডিসিপ্লিন সোলজার গিয়ে কখনো জেনারেলকে বলে না যে আমাকে ওইখানে এনকাউন্টার করতে পাঠাবেন, আমি কাশ্মীরে যাবো না, বেশি ঠান্ডা, আমার ঝাড়খণ্ডে পাঠান। এটা হয় নাকি? আমি কি আমার এখানে সিনিয়র, এখানে যারা বিজেপি রাজ্য নেতৃত্ব রয়েছে, শুভেন্দু বাবু, রাজ্য সভাপতি শ্রমিক বাবু, সুকান্ত বাবু, দিল্লিতে অমিত শাহজি, মোদিজি যারা রয়েছেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আমার থেকে 1000 কিলোমিটার আগে। আমার তো রাজনৈতিক অভিজ্ঞতা 24 ঘন্টার। আমি তাদের পরামর্শ দেব, এই ধৃষ্টতা আমার হবেও না, আর এই স্পর্ধাও আমার হবে না, আমি চিন্তাও করবো না। যে কাজ দেবেন সে কাজ আমি 100% প্রাণ বাজি রেখে আমি করবো, দ্যাটস মাই থিং। অর্থাৎ আপনি বলছেন যে রাজনীতিতে আপনি এসছেন মানুষকে সার্ভ করার জন্য, কিন্তু সেখান থেকে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে আপনি তো দীর্ঘদিন বাইরে ছিলেন, তাহলে রাজনীতি করার জন্য দিল্লিকে বেছে না নিয়ে বঙ্গ বিজেপি বেছে নিলেন? এটা অদ্ভুত প্রশ্ন। হিন্দি সিনেমায় একজন খুব বিখ্যাত সিনেমা অ্যাক্ট্রেস ছিলেন, কি নাম তার, নিরূপা রয়। ম্যাক্সিমাম হিন্দি সিনেমাতে তোমরা যখন জন্মানি উনি মায়ের রোল প্লে করতেন, দারুণ দেখতে, খুব ভালো। তো আমি কি আমার মাকে ছেড়ে দিয়ে নিরূপা রায়কে মা বলবো? পশ্চিমবঙ্গ তো আমার রাজ্য। এটা যদি ভাইপোর রাজ্য হয়, এটা যদি পিসির রাজ্য হয়, এটা দীপাঞ্জনের রাজ্য। আমি আমার রাজ্য নিয়ে লড়বো না তো আমি কোন রাজ্যের জন্য লড়বো? আমি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস নই। বামেরা এখানে তাদের সমস্যা হয় না, পেহেলগাম হত্যা হলে সমস্যা না, ওরা গাজায় যখন লোক মরছে তখন গিয়ে ওদের কান্নার চোখ ভেসে পড়ছে। মাফ করবেন, আমি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি না, আমি আঞ্চলিকতাবাদ। আগে ভারত তো পরে, আগে তো আমার রাজ্য। রাজ্য না হলে আমার ভারত কি হবে? এটার জন্য তো আসছে। এবং ভারতে পশ্চিমবঙ্গের যে অবস্থা, এটা ভাবা যায় না। 38 বছর ধরে আমরা বাংলার বাইরে থেকে দেখেছি যে কত অসম্মানিত হই আমরা বাংলার কথা উঠলে, ব্যক্তিগত হিসাবে নয়, রাজ্য হিসাবে। বদলাতে হবে। এই পরিবর্তনে আমরা যদি না লড়ি, কারা লড়বে? লড়তে তো হবে। এই যে পরিবর্তন করে কথা বললেন, রাজনীতির ক্ষেত্রে আমরা একটা ধারণা দেখি বরংবরই যে রাজনীতি একটা নোংরা সিস্টেম, বা মানুষের মনে এরমই ধারণা থাকে। সেই ধারণার কি কোনো বদল ঘটাতে পারবেন আপনি আপনার কাজের মাধ্যমে, কি মনে করছেন? দেখুন, আমি সমাজ বিজ্ঞানী নই, আর পরিবর্তন মানে আমার খুব স্পেসিফিক কতগুলো এজেন্ডা রয়েছে। আজকে বাংলার কথা উঠলেই দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বহু সেক্টরে, আমি তোমাদের কাছে যদি সময় থাকে, বিদেশি বিনিয়োগ, এফডিআই,
আজকে মহারাষ্ট্রে, আমি যে রাজ্যে থাকি এখন, মহারাষ্ট্রে 48 লক্ষ কোটি টাকা, পশ্চিমবঙ্গে 15,000 কোটি টাকা। এটা পরিবর্তন করতে হবে, বদলাতে হবে। মহারাষ্ট্রে ইনফরমেশন টেকনোলজি রিসার্চ ডেভেলপমেন্টের জন্য লাস্ট বাজেটে বরাদ্দ 1,870 কোটি টাকা, পশ্চিমবঙ্গে 67 কোটি টাকা। এটা আমাদের পরিবর্তন করতে হবে। মহারাষ্ট্র সারা ভারতবর্ষের যে কান্ট্রি যে জিডিপি, তার কন্ট্রিবিউশন হচ্ছে মহারাষ্ট্রের প্রায় 11%। পশ্চিমবঙ্গ 1960 সালে পশ্চিমবঙ্গ 10% ছিল জিডিপি কন্ট্রিবিউশন, স্টেট জিডিপি, আর আজ 5%-এর নিচে। এটা পরিবর্তন করতে হবে। পশ্চিমবঙ্গের থেকে জিডিপি বেটার হরিয়ানা, এটা পরিবর্তন করতে হবে। সো এইগুলো পশ্চিমবঙ্গ থেকে বেকার, এটা দেখেছেন যে এই বেকার ভাতার জন্য 14-15 লক্ষ শিক্ষিত যুবক যুবতী 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? পশ্চিমবঙ্গ থেকে বেকার, এটা দেখেছেন যে এই বেকার ভাতার জন্য 14-15 লক্ষ শিক্ষিত যুবক যুবতী 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? 1500 টাকা মাসে ভিক্ষা, এটা ভিক্ষা দিচ্ছেন। ডেলি 50 টাকা, আই এম সরি, এক প্যাকেট সিগারেট হয় না। আর এখান থেকে যারা বাংলার বাইরে গিয়েছে, আমি সারা ভারতবর্ষে ঘুরি, ভারতবর্ষের অন্যতম বৃহত্তম শিল্প সংস্থা বা বিজনেস হাউসের সঙ্গে আমি ইনভলভ, আমি ঘুরি, আমি বাঙালির আওয়াজ পেলে আমি তাদের সঙ্গে কথা বলি। গুজরাতের মুন্দ্রা পোর্টে অন্তত 1,300 বাঙালি ছেলেরা রয়েছে যারা ওখানে স্কিল লেবারার, 45,000 50,000 টাকা লেবারার, বাট স্কিল লেবারার, তারা কাজ করে। তাদের সঙ্গে গিয়ে কথা বলি, তারা হাসে। ওই যে মাঝখানে এসেছিল না যে দিদি বলেছেন বাইরে থাকতে হবে না, বাংলা চলে আসো, 5,000 দেবো, তো ওরা বলছে স্যার আপনি ওনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন, আমরা 5,000 টাকা করে মাসে দিয়ে দেবো ওনাকে। কারণ ওরা 45,000 50,000 টাকা করে কামাচ্ছে। আমাদের এটা বদলাতে হবে। পরিবর্তন মানে শুধু ঝান্ডা বদলে গেল, নীল সাদা রং বদলে গেল তা নয়। মানুষের অর্থনীতি বদলাতে হবে, আইন শৃঙ্খলা বদলাতে হবে। এখানে যে সব থেকে বড় বিপদ, একটা রাষ্ট্রীয় সুরক্ষার বিপদ, বাংলাদেশ ভারত সীমান্তে বিপদ, মৌলবাদের মাথা চাড়া দেওয়া, এগুলো বদলাতে হবে। যেহেতু প্রাক্তন কমান্ডো, তো সেই ক্ষেত্রে একটা এতদিন আপনি দেশ বিরোধীদের শত্রু ভেবে কাজ করে এসেছেন, বর্তমানে রাজনীতিতে যেহেতু আঙিনায় আপনি এসেছেন, এই ক্ষেত্রে কি তৃণমূল কি একমাত্র শত্রু মনে করছেন নাকি বৃহত্তর প্রেক্ষাপট দেখছেন? না না, দেখুন, আমরা যখন কাজ করেছি, লস্কর তৈবা বলুন, জৈশে মোহাম্মদ বলুন, তারা কেউ কিন্তু ব্যক্তি দীপাঞ্জনের শত্রু নয়, কারণ ওরাও আমায় চিনতো না, আমি ওদের চিনতাম না। ওরা আমার রাষ্ট্রের জন্য বিপদ, যেটাকে আমরা বলতাম আমাদের ভাষায় থ্রেট টু দ্য কান্ট্রি অর থ্রেট টু দ্য ন্যাশনাল সিকিউরিটি। এবং আমরা তাদের মারাট, আমি কোনদিন বলিনি যে তাদের মেরেছি, আমরা তাদের নিউট্রালাইজ করতাম, মার্জিনালাইজ করতাম। তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের গুন্ডারা, এরা ব্যক্তিগতভাবে এখনো তো আমার সঙ্গে শত্রুতা করেনি, হয়তো শুরু করবে। ওই একটা জেল খাটা 2.5-3 বছরের জেল খাটা একটা নর্দমার পোকা আছে, সে আবার কালকে আমার ব্যাপারে কি বলছিল, কি চারানা নকুলদানা। এই নকুলদানাকে সারা ভারতবর্ষে বলা হয়, কিন্তু বাংলায় বলে নকুলদানা, সারা ভারতবর্ষে বলে রামদানা। আর রাম নাম যেখানে রয়েছে, সেটা রাবণ জানে কি হয়েছিল। এই নর্দমা যে 3.5 বছর নাকি 2.5 বছর জেল খাটা আসামি, সেও বুঝতে পারবে সময় আসলে। এরা আমি শত্রু বলে মনেই করি না, এরা আমার শত্রু নয়, এরা রাজ্যের শত্রু, রাজ্যের মানুষদের শত্রু। তো এদেরও নিউট্রালাইজ করতে হবে, করব, ডেফিনেটলি করব। যেহেতু আপনাকে আমাদের মাঝে পেয়েছি, তাই একটা শেষ প্রশ্ন, এই যে সীমান্তে জামাতের জয়, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, এই বিষয়ে যদি দেখুন, শুধু এই প্রশ্নটি নিয়ে আপনার সঙ্গে 1 ঘন্টা কথা বলা যায়, কারণ এটা এত বড় বিস্তারিত সাবজেক্ট, আর আমি 38 বছর তো এই সাবজেক্ট নিয়ে কথা বলেছি। এটা খুব মুশকিল, 1 মিনিটের মধ্যে আপনাকে শেষ করে দিতে হবে। দেখুন, টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো এরা কিন্তু অনেক ভেবে চিন্তে প্ল্যান করে, সময় নিয়ে করে, তাদের প্রচুর ধৈর্য। তারা তখনই নিজেদের প্রকাশ করে যখন নিজেরা প্রকাশিত হতে চায়। তার মানে এই নয় যে জামাতকে আপনি এখন দেখছেন, এই জামাতের ডালপালা পশ্চিমবঙ্গে ছড়ায়নি, অনেক দিন থেকে ছড়িয়েছে, ডিপ রুটেড হয়েছে। এখন ওপার বাংলায় দেখছেন, এখানে কিন্তু 3টে ল্যাবরেটরি টেস্ট হয়েছে, আপনি দেখেছেন বিভিন্ন চ্যানেলে, আমি বারবার বলেছি মানুষকে। কারণ টেরোরিজমের বিরুদ্ধে লড়াইয়ের সব থেকে বড় অস্ত্র কিন্তু হাতিয়ার নয়, আর্মি, প্যারামিলিটারি, কমান্ডো নয়, মানুষ, জনসচেতনতা। কারণ
টেরোরিস্ট অর্গানাইজেশন যেটা আমরা বলি, যে যেখানে জমা জল জমে, দেখবে মশার লার্ভা ওখানে হয়। যখন ডেঙ্গু শুরু হয় তখন কিন্তু আপনার মিউনিসিপাল কর্পোরেশন মশা খুঁজে খুঁজে মশা মারে না, কি করে জমা জলগুলোকে সরিয়ে দেয়, শুকনো হয়ে গেলে সেখানে তো আর মশা ডিম পাড়তে পারবে না। তো এটাকে আমরা বলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ। এই সহযোগী পরিবেশ পশ্চিমবঙ্গের শাসক দল এবং প্রশাসন সর্বোচ্চ জায়গা থেকে সরাসরি প্রত্যক্ষ আদেশে তারা এই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করছে জিহাদিদের জন্য। এবং যেগুলো দেখলে ওয়াকবিল আন্দোলনের সময়, তার আগে আমরা দেখেছি এনআরসির সময়, তারপরে আমরা দেখছি বেলডাঙ্গা, ধুলিয়ান, শামসারগঞ্জ, এগুলো ল্যাবরেটরি টেস্ট। যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন ওয়াকবিল আন্দোলনের সময়, যে কলকাতার চারদিকে 2050 জায়গায় 2000 করে ছেলে বসিয়ে দেবো। আমি ওটা বারবার বলি, আবার বলছি, ওটা উনি আন্ডারস্টেটমেন্ট দিয়েছেন। উনি চাইলে 5000 করে ছেলে 50 জায়গায় বসিয়ে দিতে পারবেন। আজকের দিনে যদি ওনার 2.5 লক্ষ থাকে, 5 লক্ষ জিহাদি হতে পারে। এটার সঙ্গে লড়বে কে? কারণ প্রশাসন তো বিক্রি হয়ে গেছে, প্রশাসন তো ওখানে দায়বদ্ধ যেখানে আনসারুল্লাহ বাংলা, আল কায়দার বাংলাদেশ হেড, সার্টিফাইড ডেজিগনেটেড টেরোরিস্ট জসিমউদ্দিন রহমানি জেল থেকে বেরোনোর আগে যে ভিডিও বেরিয়েছিল, আমার কাছে সেটা ছিল, আমি ভাইরাল করেছি, বিভিন্ন চ্যানেলকে দিয়েছি, এবং বিভিন্ন চ্যানেল থেকে আমি গুনে গুনে 100 বারের বেশি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে হয় আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, আর না হলে আপনি রিজয়েন্ডার দিন। যে বাংলাদেশে বসে একটা সার্টিফাইড আনসারুল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানি কি বলছে আমার কি আসে যায়? আমরা বিরোধিতা করি, আমরা ভারতের সঙ্গে রয়েছি, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা আমাদের ধর্ম। আজ পর্যন্ত 100 বার বলেছি, 1.5 বছর হয়ে গেল, তৃণমূল কংগ্রেস, তাদের মুখপাত্র, তাদের প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কেউ একটা রিজয়েন্ডার দেয়নি। কারণ জসিমউদ্দিন রহমানি ওই ভিডিওতে বলেছিল যে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আহ্বান জানাচ্ছি, মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন, চিকেন স্নেক আমাদের দিয়ে দিন, আমরা নতুন স্বাধীন পূর্ব পাকিস্তান তৈরি করব, আপনাকে আমরা মাথায় করে রাখবো। উনি গত 1.5 বছরে আমার 100 বার চ্যালেঞ্জের পর, উনি একজন মুখ্যমন্ত্রী, আরে করুন না আমার বিরুদ্ধে মানহানির মামলা। আজ পর্যন্ত জবাবও দেননি, মানহানির মামলাও দেয়নি। সে পুরনো কথা, তাহলে মৌনং সম্মতি লক্ষণম, উনি অ্যাকসেপ্ট করেছেন, এটার পরিবর্তন করতে হবে। এটা যদি না করি মুশকিল, কারণ এটা আমাদের শেষ ধর্মযুদ্ধ। না তোমাদের মান সম্ভ্রম, না আমাদের প্রাণ, না আমাদের কারো ধর্ম, না আমাদের জীবন জীবিকা, কোনো কিছুই থাকবে না। এই 26-এ যদি জিহাদিদের সরকার হয়, তুমি দেখবে 1 বছরের মধ্যে সরকারের কন্ট্রোল কিন্তু আর এই রাজনৈতিক দলের কাছে থাকবে না, সরাসরি জিহাদিরা নিয়ে নেবে। সেটাই ডিল। দেখা যাক, আমরা লড়বো। দীপাঞ্জন চক্রবর্তী বিজেপিতে জয়েন করলেন। তার এই 30 বছরের জার্নিতে তিনি রয়ের অধিকর্তা হিসেবে কাজ করেছেন। ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশের আওতায় 12টা গোপন অপারেশন করেছেন। তার মধ্যে পাকিস্তানে কিছুদিন ছদ্মবেশে লুকিয়ে থাকতে হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী সার্ভিস মেডেল লাভ করেছিলেন। কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কিছু বই লিখেছেন, আমি কমান্ডো, অপারেশন গুডউইল, লাল ফৌজের ডেরায় দীপাঞ্জন। আমার কাছেও তার বেশ কয়েকটা বই আছে। আবার কমান্ডো, সীমান্ত পেরিয়ে দীপাঞ্জন চক্রবর্তী, পড়বেন, দারুণ ভালো লাগবে। অসাধারণ কিছু ঘটনা নিয়ে এই সমস্ত বইগুলো লেখা হয়েছে, অসাধারণ ব্যাপার। যে কোনো গল্প কাহিনীর চেয়েও এই ধরনের কাহিনীগুলো আপনাদের যে অনেক ভালো লাগবে আমি বলতেই পারি। সেই দীপাঞ্জন চক্রবর্তী এবার বঙ্গ বিজেপিতে জয়েন করলেন। অর্থাৎ এতদিন যে দেশের শত্রুর বিরুদ্ধে লড়তেন, এবার তিনি দেশের শত্রুদের বিরুদ্ধেই লড়বেন, কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গের মাটিতে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যে দেশের বিরোধিতা করে দেশ বিরোধী লড়াই চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে যে লড়তে হবে সেটা এবার আপনাদের বুঝে নেওয়াটা অত্যন্ত দরকার। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।